বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, সাধুতা বৈরাগ্য এই দুই মতে পাইলে ব্রহ্মজ্ঞান ঈশ্বরে সন্ধান। পাইলে ব্রহ্মজ্ঞান ঈশ্বরে সন্ধান। বিশ্ব আপন করে ফিরে এলে তুমি। বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবে। যা যা হচ্ছে এই যে বাচ্চারা শোনো, তোমাদের যা যা হচ্ছে, প্রথম বৈদিক মন্ত্র হয়েছে, তারপরে গান হয়েছে, তারপরে এখন যা যা দেখছো খুব মন দিয়ে দেখবে। তারপরে এইগুলি থেকে আমি প্রশ্ন করব, মাঝে মাঝে আমি প্রশ্ন করব, আর তোমাদের জন্য কিছু গিফট এনেছি। আমি বুঝতে পারিনি তোমরা এত বাচ্চা। এখানে যুব সম্মেলন বলেছিল, এখন এসে দেখছি এটা কিশোর কিশোরী সম্মেলন। যদি জানতাম আগে থেকে কিশোর কিশোরী সম্মেলন, তাহলে তোমাদের মতনই গিফট নিয়ে আসতাম, কিন্তু আমায় সেটা বলা হয়নি, আমায় যুব সম্মেলন বলা হয়েছিল, তাই যুব সম্মেলনের গিফট নিয়ে চলে এসেছি। কিন্তু তোমাদের সকলের জন্য আমি কিছু গিফট এনেছি, সেটা সবাইকার শেষে দেওয়া হবে, সেটা সকলকে দেওয়া হবে। আর কিছু বিশেষ গিফট যেগুলো যে পারবে, এমনকি আপনারাও যারা রয়েছেন তারাও যদি এখান থেকে পারেন, তাদেরকেও আমি মহারাজজিকে অনুরোধ জানাবো যে এই গিফটগুলো তোমাদের হাতে যেন তুলে সম্মানিত করা হয়। ঠিক আছে? সেজন্য খুব মন দিয়ে তোমরা কিন্তু শুনবে, আমি মাঝে মাঝে প্রশ্ন করবো এই থেকে। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। যুগবতা রামকৃষ্ণদেব, যুগজননী শ্রী শ্রী মা শারদা দেবী, যুগাচার্য বরিষ্ঠ স্বামী বিবেকানন্দের রাতুল চরণে প্রণাম প্রণাম নিবেদন করি উপস্থিত পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বভূতানন্দজি মহারাজকে এবং উপস্থিত অধ্যাপক সমীর বাবুকে আমার আন্তরিক নমস্কার, আন্তরিক ভালোবাসা। এতক্ষণ ধরে বিবেকানন্দের বাণী পাঠ করলেন ভাতৃপ্রতিম অর্ণব দীর্ঘাঙ্গীকে, এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই চাঁদা মা শারদা সেবাশ্রমের সঙ্গে যুক্ত সম্পাদক মহাশয় থেকে শুরু করে সকল সদস্য সদস্যকে যথাযোগ্য স্থানে কৃতজ্ঞতা নিবেদন করি এবং আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই উপস্থিত সমবেত মায়েদেরকে, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, মূলত যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার এই ছোট ছোট খুদে খুদে ছাত্রছাত্রীদের আমার অন্তরের ভালোবাসা জানাই। প্রথমেই বলা হলো যে তোমাদের আমি কিছু প্রশ্ন ধরব, সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে নিজেদের দিতে হবে। হাত তুলবে, হাত তোলার পরে তোমরা উত্তর বলবে। দেখো, বিবেকানন্দের বাণী পাঠে বলা হয়েছে
যে আগেকার ধর্ম বলতো যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা আস্তিক। নবযুগের ধর্ম কি বলে, কে বলতে পারবে? তুই পারবি? বল। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক নবযুগের ধর্ম বলে, তাই তো? চলে আয়। বল তোর নামটা। লাভলি খাতুন। মহারাজজিকে অনুরোধ জানাচ্ছি যে ওকে একটি বই ওর হাতে দিয়ে সম্মানিত করবার জন্য। যে বলতে পারবে সেই প্রাইজ পাবে, ঠিক আছে? সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। শিক্ষার সার একাগ্রতা, ঠিক আছে? যদি আমরা একাগ্র হয়ে শুনি, আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে যদি শুনি, তাহলে কি হবে না আমরা যা করতে এসেছি তা কিন্তু আমরা করতে পারবো। আর যদি মনটা অন্য জায়গায় পড়ে থাকে, বাড়িতে কি হচ্ছে, মাঠে খেলার জন্য সব বন্ধুরা এসে গেছে আর আমাকে জোর করে এখানে স্যারেরা বলেছে যে মহারাজ আসবে, তোকে বসতেই হবে এখানে, যদি তার জন্য হয়ে থাকে তাহলে কোনো লাভ নেই। তাহলে আমাকে খুব মন দিয়ে যা হচ্ছে শুনতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এখানে যে উদ্বোধন সঙ্গীতটি হলো সেই উদ্বোধন সঙ্গীতের প্রথম লাইনটা কে বলতে পারে? না, যে গান গেয়েছে তাকে ধরবো না। কে কে বলতে পারে? বড়দের মধ্যেও আপনারা বলতে পারেন, হাত তুলুন। যে গাইলো সে আপনাকে বলে। সমীর বাবু ভালো বলেছেন, যে গেয়েছে অন্তত তাকে বলতে হবে যে কি গানের গানের প্রথম লাইনটা কি। বলো, তুই তো গাইলে। তোমারই করিয়েছি জীবনের প্রবর্তন। আচ্ছা, যেহেতু ও গানটা গেয়েছে, ওর একটা প্রশ্ন, গানটা কার লেখা? স্বামীজি গিয়েছিল। স্বামীজি গিয়েছিলেন, ঠাকুরকে শুনিয়েছিলেন, গানটি জিজ্ঞেস করেছি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে হাততালি একটা। আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। সাক্ষী দাস ক্লাস 9। ঠিক আছে, তাহলে প্রথমেই কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা মন দিয়ে কিচ্ছু শুনছি না। মন দিয়ে শুনছি না বলে কিন্তু আমরা এটা পারলাম না, ঠিক আছে? আচ্ছা, আমি একটু আগে একটা বললাম যে শিক্ষার সার ড্যাশ, এর ইংলিশ ট্রান্সলেশন করেছি, ইংলিশটা না বললেও হবে। বাংলায় কি বলেছি? শিক্ষার সার ড্যাশ। কি বলেছি? কে বলতে পারবে? একবার পেরেছে। তোরা কি শুনছিস? হ্যাঁ, কোন ক্লাসে পড়িস তুই? এইটা পড়িস, তাহলে মন দিয়ে শুনছিস না কেন? বাচ্চারা বলো, এত কঠিন শব্দ আমরা উচ্চারণ করতে পারি? আমরা কেউ এখানে রামগরুদের ছানা হতে আসিনি। রামগরুদের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে পরে বলে হাসবো না, না না না, এটার জন্য আসিনি। যা শুনবো যা দেখবো তাই আমাদের বলতে হবে। তো কি বলেছি বড়রা? এইমাত্র বললাম, হ্যাঁ, শব্দটা কি বলেছি? শিক্ষার সার ড্যাশ। তুই বলতে পারবি? প্রাইজ দেবো না, বল। বলতে পারবি না, বসে বল। আমি বলেছি শিক্ষার সার একাগ্রতা। কি বললাম? সবাই মিলে একসঙ্গে বলতে হবে, শিক্ষার সার একাগ্রতা। শিক্ষার সারটা উপর চলে গেল, বলতে হবে শিক্ষার সার একাগ্রতা। কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। মনে থাকবে? তাহলে আমরা যে শিক্ষা গ্রহণ করছি তার যে সার, সেটা হচ্ছে একাগ্রতা। একাগ্রতা মানে কি সেটা বলতে গিয়ে বললাম যে আমাদের সম্পূর্ণ মনটা দিয়ে আমাদের এখানে বসে থাকতে হবে, ঠিক আছে? আমরা
অনেক সময় দেখবি তোদের বাচ্চাদের বলে না যে এই ছেলেটা বড্ড পড়ায় অমনোযোগী, শুনেছিস তোরা? শুনিসনি? বল আমরা তো পড়তেই বসি না, আর কি করে শুনবো? হ্যাঁ, এরকম মনে হয় নাকি? যখন বলে তখন বুঝতে হবে যে আমি অন্য একটি বিষয়ে মনোযোগী, তাই আমি এখন পড়ায় অমনোযোগী। বিশ্বকাপ হচ্ছে, কোথায় টিভি চলছে, খেলা হচ্ছে, ওইদিকে আমি মনোযোগী, তাই জন্য আমি পড়ায় অমনোযোগী। কোনো না কোনো জায়গায় আমি মনটা দিয়ে রেখেছি বলে এখানে মনটা দিতে পারছি না, তাই তো? হ্যাঁ, তোরা কি কি বলবো বলতো তোদের জন্য? বিবেকানন্দের কিছু গল্প, ছোটবেলাকার গল্প। হ্যাঁ, আচ্ছা তোরা বলতে পারবি বিবেকানন্দের ছোটবেলাকার নাম কি ছিল? ওই যে ওই ছেলেটি প্রথম হাত তুলেছে, ফার্স্ট ম্যান। বাচ্চাটা বলো যে হাত তুললো। হ্যাঁ, আচ্ছা বিবেকানন্দের ছোটবেলাকার কি নাম ছিল? নরেন। নরেনের আরেকটা নাম ছিল, কে বলতে পারবে? দেখি তুই এগিয়ে আয়, এখানে আয়। তুই বলতে পারবি? দেখি তুই বল। দিলে। গুড। তুই বলেছিস? হ্যাঁ, চলো তিনজনই। কিন্তু তোদের এই বইটা বুঝতে গেলে তখন অনেক সময় লেগে যাবে। আচ্ছা, তোদের জন্য অন্য কিছু, আমার সাথে এই খাতা, কথা হবে না, চুপ, কথা হবে না। কার সাথে তুলনা করা হচ্ছে? স্পিচ ইজ সিলভার। এই যে আমরা কথা বলছি সেটাকে তুলনা করা হচ্ছে রূপোর সঙ্গে, কিন্তু যদি আমরা চুপ করে বসি সেটাকে আরো বেশি মূল্যবান ধাতুর সঙ্গে তুলনা করা হচ্ছে। বলছে সাইলেন্স ইজ গোল্ড, স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। এই যে চুপ করে বসে থাকা। আচ্ছা দেখুন, ভগবান যখন আমাদের তৈরি করেছেন তখন দেখবার জন্য চোখ কটা দিয়েছেন? হ্যাঁ, দুটো দিয়েছেন। শোনবার জন্য কান কটা দিয়েছেন? কানও শোনবার জন্য দুটো দিয়েছেন। বলবার জন্য মুখ কটা দিয়েছেন? একটা। তাহলে কি করবো আমরা? দেখবো বেশি, শুনবো বেশি, বলবো কম। যা শুনবো, যা দেখবো, যদি সব বলতে থাকি তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, মাইক ধরলে মাইক ছাড়তে চাইবে না, হ্যাঁ, এরকম একটা কথা আছে। তো সেরকমটা যেন না হয়, বলবার জন্য খুব কম, যেটুকুনি দরকার আমরা ঠিক সেইটুকুনি বলবো। অপরের সাথে অন্যরকম কোনো কথা বলবো না। এরপরে সমীর বাবু বলবেন, মহারাজ বলবেন, সেই জন্য আমি ভারী ভারী আলোচনা করছি না, খুব ছোট ছোট প্রশ্ন। আচ্ছা, এরপরে আমার একটা প্রশ্ন আছে। দেখি এখানে এই বিবেক বাহিনীর, তোমরা তো সব ছেলে, আমি শুনেছি, তো তোমরা বলো তো দেখি, এই যে বিবেকানন্দের ছোটবেলাকার নাম জানলাম নরেন, আরো ছোটবেলাকারকে তাকে বাড়িতে সবাই ডাকতো বিলে। এই বিলে বড় দস্যু ছিল। তোমরা যেমন দুষ্টুমি করো, এর থেকেও বেশি দুষ্টুমি করো। তো এই দুষ্টুমি করে বিলে অত্যন্ত সাহসের সঙ্গে কোন গাছের ডালে উঠতো প্রতিদিন? আপনারা বলছেন কেন? এরকম করলে তো হবে না। হ্যাঁ, বলে দিচ্ছেন, একটু বাচ্চাদের ধরছি, আপনাকে ধরবো বড়দের। দেখি তুই বলতো, উঠে দাঁড়িয়ে বল, কি গাছ? তুই চাপা গাছ দেখেছিস? কি রঙের ফুল হয় বলতো? চাপা ফুল কি রঙের? হ্যাঁ, জানিস না তো? হলুদ রঙের। কি বললাম? হলুদ রঙের। চলে ওর জন্য একটা জোরে হাততালি বলতে পেরেছে। আচ্ছা, এই যে চাপা গাছের ডালে উঠতো, এই পুরো ঘটনাটা কে বলতে পারবে? কে বলতে পারবে? কেউ পারবে না? নরেন এই বা বিলে যে চাপা গাছের ডালে উঠতেন ছোটবেলায়, অত্যন্ত সাহসের সঙ্গে, বলতে পারবে না তোমরা? দেখো নরেন কি করতেন ছোটবেলায়, ওই বন্ধুদের নিয়ে তিনি অপরের বাগানে প্রতিদিন এর নানা রকম গাছে উঠতেন। আর চাপা গাছের ডাল খুব নরম, সেই চাপা গাছের ডালে উঠে জোরে জোরে দোল খেতেন, কিছুতেই কথা শুনবে না। আমরাও যখন ছোট ছিলাম, তোমরা যেমন এখন ছোট আছো, তোমাদের যতই বলা হোক
যে চুপ করে বসো চুপ করে বসো, তোমরা কিছুতে চুপ করে বসতে চাও না, কথা শোনো না। নরেনও কিন্তু সেরকমই ছিল, সেই রকম সেই বিলে, ছোট্ট বিলে কথা শুনছে না, আর তার সঙ্গে এত দলবল নিয়ে গেছে। একটা ওই বাগানের মালিক ফন্দি মতলব তৈরি করেছে কি না, যখন কিছুতেই কথা শুনছে না আমরা সবেতেই ভয় পাই, জানো তো। যদি বলে দিই যে ওই ঘরে জুজু আছে, মা যদি বলে দেয় ওই ঘরে জুজু আছে, ওই জুজুর প্রতি আমাদের খুব ভয়। তো স্বামী বিবেকানন্দ যখন ছোট ছিলেন তখন যাকে বলা হলো চাপা গাছে ব্রহ্মদৈত্যী আছে, জুজুরুজু নয়, বলছে চাপা গাছে ব্রহ্মদৈত্যী আছে, তুই ওই চাপা গাছে উঠিস না, তোরা উঠিস না। যেই ব্রহ্মদৈত্যী আছে বলেছে, সঙ্গে সঙ্গে তার সমস্ত বন্ধুরা চলে গেছে ওই স্থান ছেড়ে। কিন্তু সেই ছোট্ট বিলে এত সাহস এবং এত বুদ্ধি, তোমাদের যেমন এত সুন্দর সুন্দর বুদ্ধি না, হ্যাঁ, কত বদমাইশি বুদ্ধি রয়েছে, আবার কত ভালো বুদ্ধি রয়েছে, ঠিক সেরকম বিলের মাথায় একটা বুদ্ধি খেলো। কি বুদ্ধি এটাকে বলতে পারবে? কি বুদ্ধি বিলের মাথায় হয়েছিল? তার উত্তরে কি বলেছিল বাগানের মালিককে? বলতে পারবেন আপনারা? বড় না, ভুলে গেছেন? বলেছিল বিলে, যদি ব্রহ্মদৈত্যী থাকতো তাহলে এতদিনেই আমাদের ঘাড় মটকে দিত, এতদিন অপেক্ষা করতো না। আপনি এতদিন বাদে আমাদেরকে বলছেন যে ওই গাছে মটকাবে, তো এতদিনেই ঘাড় মটকে দিত। এই হচ্ছে তার বুদ্ধির পরিচয়। হ্যাঁ, আর একটা জিনিস কি জানো না, আমরা খুব স্বার্থপর হয়ে যাচ্ছি। স্বার্থপর মানে বোঝো? হ্যাঁ, স্কুলে টিফিন নিয়ে যাও তোমরা সবাই, না স্কুলে ওই মিড ডে মিলে খাবার দেয় সেই খাবার খাও? কোনটা করো? টিফিন নিয়ে যাও, তাই তো? আচ্ছা, বাড়ি থেকে যে টিফিনটা দেওয়া হলো, মনে করো তোমায় দুটো বিস্কুট দেওয়া হলো, তুমি কি একটা বিস্কুট বন্ধুকে দাও? হ্যাঁ, কজন দাও? হাত তোলো তো, কজন দাও? এতজন তোমরা দুটো বিস্কুট ধরো বাড়ি থেকে দিয়েছে, একটা বিস্কুট তুমি তোমার বন্ধুকে দিয়ে দেবে? হ্যাঁ, বাহ, তাহলে সবাই খুব ভালো ছেলে, বসো, হাত নাও। তো আমাদের এখন বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি যে বাড়ি থেকে যে টিফিনটা দিয়ে দিয়েছে মা, কেবল নিজে খায়। জানো, তোমাদের মধ্যে এত ভালো ছেলে আমি দেখি না, এখানে এসে এত ভালো ছেলে মেয়ে দেখছি, সবাই নিজে নিজে খেয়ে নেয়, অপরকে দেয় না। হ্যাঁ, এই জন্য কি করা হচ্ছে, বলা হচ্ছে যে টিফিনটা তুমি নিয়ে যাবে, সেই টিফিনটা অপরের সঙ্গে ভাগ করে খেতে হবে। এই অপরের সঙ্গে যদি ভাগ করে খাই তাহলে কি হব? আমরা স্বার্থপর আমরা হব না, স্বার্থপর আমরা হব না, আমরা পরের জন্য ভাববো, পরের জন্য ভাববো। জানো কিরকম? ছোট্টবেলায় ওই রকম নরেন্দ্রনাথ মেলা বেড়াতে গেছে, মেলায় গিয়ে দেখছেন যে একটি বাচ্চা শিশু মায়ের কোল থেকে পড়ে গিয়ে একেবারে ঘোড়ার গাড়ির চাকার সামনে এসে গিয়েছে। যে ঘোড়ার গাড়ির চাকার সামনে এসে গিয়েছে আর ঘোড়ার গাড়িটি সামনে এসে বাচ্চা ছেলেটির কাছে এসে গিয়েছে, সেই নরেন্দ্রনাথ নিজের প্রাণের কথা একেবারে না ভেবে, তার অ্যাক্সিডেন্ট হবে কি হবে না সেটা না ভেবে, একেবারে সেই ঘোড়ার গাড়ির চাকার সামনে পড়ে বাচ্চাটিকে নিয়ে তার মায়ের হাতে তুলে দিচ্ছেন। জানো, এই এতখানি ভালোবাসা সেই ছোট্ট নরেন্দ্রনাথের মধ্যে সেই সময় থেকে ছিল। তাহলে এখন বলবে যে আমরা তাহলে কি করে এই অপরের জন্য কাজ করবো? আমরা তো বড্ড ছোট, আমরা কেউ 3-তে পড়ি, কেউ 4-এ পড়ি, কেউ 5-এ পড়ি, কেউ বড়জোর 8-এ পড়ি। তাহলে আমরা কি করে অপরের কল্যাণে অপরের সাহায্য করব? আমি একটা জিনিস শিখিয়ে দেবো, তোমরা করবে সবাই, প্রত্যেকে আগে জোর গলায় বলো, করবো, করবে, তাই তো? দেখো, তোমরা ছোট, আমরা মনে করি যে স্বামী বিবেকানন্দের কাজ করতে গেলে বোধহয় এরকম বড় হতে হবে, বড় না হলে স্বামী বিবেকানন্দের কাজ করা যাবে না। হ্যাঁ, এইরকম ছোট অবস্থায় আমরা তো এখনো বড় হইনি, আমরা ছোট রয়েছি, তা কি করে স্বামীজির কাজ করব? কিন্তু আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, শোনো, খুব মন দিয়ে শোনো। দেখো, তোমাদের পাড়াতে অনেক সময় অনেক মানুষ আসেন তো, যে বলে আচ্ছা অমুক ব্যক্তির বাড়িটা কোথায়, তুমি সেই কাকু কি সেই কাকিমাকে তুমি চেনো, তোমার নাম জানা আছে, তুমি তাকে চেনো, তা তুমি অনায়াসে সেই ব্যক্তিটিকে, সেই আগন্তুক যে ব্যক্তিটি তোমার পাড়াতে এসেছে, সেই ব্যক্তিটিকে কি করতে পারো বলো তো?
তুমি হাত ধরে নিয়ে গিয়ে সেই বাড়িটাতে পৌঁছে দিতে পারো। পারো? এটা সকলে করতে পারো। এটার জন্য কি লাগে? কি লাগে বলো? বলতে পারবে কি লাগে? একটুখানি ভালোবাসা। একটুখানি ভালোবাসা। কাকে ভালোবাসা? স্বামীজির প্রতি ভালোবাসা। স্বামীজি মানে কে জানো? আমি যে স্বামীজি বলছি, স্বামী বিবেকানন্দকে ভালোবাসা। বুঝতে পেরেছো? এই বিবেকানন্দকে যদি আমরা ভালোবাসি, তাহলে এই ছোট্ট বয়স থেকে আমাদের কাছে টাকা থাক বা না থাক, আমাদের কাছে বিদ্যা থাক বা না থাক, আমাদের কাছে সময় থাক বা না থাক, আমরা কিন্তু এই রকম ভাবে ছোট্ট বয়স থেকে এই একটু 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 করে সেবা করতে পারবো। বেশি কিছু লাগে না। আমি মনে করো এরকম আমাদের ওখানে যে সমস্ত এলাকা রয়েছে, আমি যে সমস্ত এলাকায় কাজ করি, ঠিক তোমাদের মতো বাচ্চারা রয়েছে। আমি গিয়ে একদিন জিজ্ঞেস করছি যে আচ্ছা তোমরা জানো যে ওই অমুক বাড়িটা কোথায়? সে জানে। আমি তাকে দেখে বুঝতে পারলাম সে নিশ্চয়ই বাড়িটা জানে, কিন্তু সে আমাকে দেখিয়ে দিল না। সে তার সাইকেল চালাচ্ছিল, সাইকেল চালাতে এতই মত্ত, সে সাইকেলটা নিয়ে বেরিয়ে গেল। কেননা সাইকেল চালানোতে তার আনন্দ। কিন্তু তোমাদেরকে বলে যাচ্ছি, যদি তোমরা এটা করো, দেখবে তোমরা হয়তো খেলছো মাঠে, সেই খেলতে খেলতে যদি ওই ব্যক্তিটিকে ওই বাড়িটিতে পৌঁছে দাও, দেখবে ওই খেলার যে আনন্দ, তার থেকে অনেক বেশি আনন্দ নিয়ে তোমরা সন্ধ্যেবেলা সেদিন বাড়িতে ফিরবে এবং বাড়ি গিয়ে বলবে যে মা জানো তো আজকে এরকম একটা কাকু এসেছিল, অন্য কোনো জায়গা থেকে এসেছিল, তো অমুক কাকুর বাড়িটা আমার জানতে চাইছিল। আমি কি করলাম? আমি একেবারে তার বাড়িতে গিয়ে পৌঁছে দিলাম। তোমরা এটা বাড়ি গিয়ে বলবে। বাড়ি গিয়ে বলে দেখবে শুধু বলা নয়, কি আনন্দ তোমাদের মধ্যে হবে। যেমন একটা লজেন্স একটু বাদে তোমাদের দেওয়া হবে, তো সেই লজেন্স পেয়ে খাতা পেয়ে যে আনন্দ হবে, তার থেকে অনেক বেশি আনন্দ হবে এই কাজটা করে। তাহলে তোমরা কিন্তু কথা দিলে আজকে যে এই কাজটা তোমরা করবে। করবে তো? সবাই বলো হ্যাঁ। হ্যাঁ, মন দিয়ে করবে। এটা জোর করে নয়, আমি বলছি বলে নয়, এরপরে তোমাদের এখানকার স্যারেরা বলবে বলে নয়, একদম নিজের মন থেকে বিচার করে। বড়দেরও বলছি একই সঙ্গে, এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে দেখবো যে আমাদের ওই অপরের প্রতি ভালোবাসা, অপরের প্রতি স্নেহ, অপরের প্রতি মমতা, এইগুলি আমাদের অটোমেটিক্যালি বেড়ে যাবে। বেশি কিছু এর জন্য লাগে না। ওই লোকের কাছ থেকে বস্ত্র চেয়ে এনে অপরকে, গরিবকে বস্ত্র দেওয়া, অপরকে শাড়ি দেওয়া, এগুলো যারা করছে তারা নিশ্চয়ই মহান। কিন্তু আমরা যেটা প্রত্যেকে আমরা যেটা করতে পারি, সেইগুলো হচ্ছে এই ছোট ছোট জিনিস। আরেকটি জিনিস করা যায়। কি জিনিস? না, স্বামীজি বলছেন যে তোমার কাছে আর কিছু না থাক, যদি একটি পয়সা থাকে, ওই একটি পয়সা দিয়ে একটি মাটির কলসি কিনে, এই গরমের দিনে মাটির কলসি কিনে তাতে জল রেখে যদি ওই তৃষ্ণার্তকে যদি একটু জল দেওয়া হয়, সেটাও হচ্ছে সব থেকে বড় কাজ। সেটাও এতটা যদি আমরা নাও করি, তাহলে যদি আমরা দেখি যে পথ দিয়ে যাচ্ছে এমন কোনো ব্যক্তি কলে মুখ দিয়ে জল খেতে চাইছে, কিন্তু কলে জলটি নেই। এই কিছুদিন আগে আমি তোমাদের এইখান দিয়ে, বেশি দূর নয়, তোমরা নাম শুনেছো যে বিশুদ্ধানন্দজি মহারাজের বাড়িটা কোথায় জানো? গুড়াপে আমি যাচ্ছি একটি রামকৃষ্ণ মিশন, সেখানে মহারাজের কাছে একটু দরকারে। তা সেখানে এরকম যেতে যেতে আমি যেখান থেকে এসেছি সেখানে মোটামুটি 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা জল থাকে কলে। তো আমি দেখছি কলে খুব জল পিপাসা পেয়ে গেছে, জলের বোতলটা ব্যাগে নিয়ে বেরোতে ভুলে গিয়েছি। তা এরকম একটি কল থেকে ভাবলাম জল বেরোবে, তো জলটি খাবো। তা কলের ট্যাপটি ঘুরিয়েছি জল খাবো বলে, কিছুতেই জল পড়ছে না। তখন বুঝলাম যে এখানে তার মানে এরকম জল নিকাশি ব্যবস্থাটা নয়, তার মানে কোনো নির্দিষ্ট সময় আছে সেখানে জল। তারপরে গিয়ে দেখলাম যে একটা টিউবওয়েল, সেই টিউবওয়েলটা টিপলাম, টিউবওয়েল টিপেও দেখলাম কোনো জল বেরোচ্ছে না। সেইটা একটা ক্লাবের ছেলে দেখতে পেয়েছি। ক্লাবে বসে থাকা ছেলে, সেখানে খুব মানে দেখলাম পুজো টুজো হচ্ছে, মাইক টাইক বাজছে। সেই ক্লাবের একটি ছেলে দেখতে পেয়ে আমায় কি মনে করলো না করলো জানি না, আমার সঙ্গে সঙ্গে একটা জলের বোতল আমাকে দিলেন। বললেন যে আপনি নিশ্চয়ই এখানে জল খাবার জন্য ওই কলটি টিপছেন, এখানে এখন এরকম জল পাওয়া যাচ্ছে না এই টিউবওয়েলটিতে। ওই ট্যাপটি যখন ঘুরিয়েছি তখন কেউ দেখতে পাইনি, কিন্তু যখন টিউবওয়েলটা টিপেছি তখন কিন্তু জলটা যখন পড়ছে না তখন দেখতে পেয়েছে। সঙ্গে সঙ্গে একটা জলের বোতল আমাকে সে দিচ্ছে। আমি এত তৃপ্ত হলাম সেই জলটি খেয়ে, এত খুশি হলাম। আমি তখন এটা মনে হলো যে এরপরে যখন বক্তৃতা দিতে যাব, আমি আর একটা সেবা কাজের আদর্শ খুঁজে পেলাম, এটা বলবো
যে কিছু না হোক ওই রকম হয়তো কলসি কিনে স্বামীজির মতো হয়তো বসতে পারবো না, অত সময় নেই, কিন্তু যদি চোখের সামনে পড়ে এরকম কোনো ব্যক্তি, সেই সময় বুঝেছিলাম যদি এই ওই রকম ব্যক্তির জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকে, অন্য কাউকে যদি আমি সেই জলটি দিতে পারি, তাহলে কিন্তু আমার মধ্যে ওই জল খেয়ে যে তৃপ্ততা অনুভব করেছি তার থেকে অধিকতর তৃপ্ত অনুভব আমি করব। মনে থাকবে তোমাদের? তাহলে দুটো জিনিস বললাম, তার জন্য কোনো পয়সা লাগে না, তার জন্য শ্রম লাগে না, তার জন্য বিদ্যা লাগে না, কিন্তু স্বামীজির কাজ করা হয়ে যায়, স্বামীজির কাজ করা হয়ে যায়। কি প্রথম বললাম যে যদি কোনো আগন্তুক ব্যক্তি আসে তাহলে তাকে নিয়ে গিয়ে সেই যে বাড়িটি খুঁজতে চাইছে সেই বাড়িটিতে পৌঁছে দেওয়া। আর দ্বিতীয় কি বললাম, যে যদি কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে আমরা দেখতে পাই অন্তত তাকে ওই একটা জলের বোতল বা একটু জল তাকে দেওয়া। এর থেকে আমরা কি হব না, আমরা হচ্ছে আনসেলফিশনেস, অস্বার্থপরতার দিকে এগিয়ে যাব। অস্বার্থপর, আমরা খুব স্বার্থপর। হ্যাঁ, আমি তো খুব মজা করি, দেখ তোরা করিস কিনা দেখ, তো মেলে কিনা দেখ, দেখবি আমি যা বলছি। মনে কর দুটো বন্ধুর মধ্যে মারপিট লেগেছে, হ্যাঁ, তুই কিরকম আনন্দ পাস বলতো যখন ওর আর ওর মধ্যে যদি মারপিট লাগে? হ্যাঁ, তুই বলবি না যে আরো ভালো করে মার, বলিস? আমি যেখানে যেখানে যাই ওরা সব বলে, জানিস তো তোরা কত ভালো ছেলে রে এখানে, কেউ এখানে তোরা এত ভালো ছেলে আমি জানতাম না, খুব ভালো লাগছে তোদের কাছে এসে। তো আমি যেখানে যেখানে যাই ওরকম একজন অপরের সঙ্গে মারপিট করছে স্কুলের মধ্যে, যখন স্কুলে যাই এরকম, তোরা তো স্কুলে পড়িস, আমি ওরকম স্কুলে যাই বলতে, তো সেই যখন ওরকম বলি আর ওরা বলে হ্যাঁ আমরা তো বলি মহারাজ, হ্যাঁ এরকমটাই তো হয় আমাদের মধ্যে। হ্যাঁ, তা এইরকমটা যেন আমাদের না হয়। অপরের মধ্যে যখন মারপিট হবে, অপরের মধ্যে যখন যুদ্ধ বাঁধবে, তখন কি করতে হবে? অপরকে বোঝাতে হবে যে দেখো তুমিও আমার বন্ধু, তুমিও আমার বন্ধু, তুমি মারপিট করো না, আমরা বন্ধুত্ব স্থাপন করি। এই অদ্ভুত একটা সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের, জানো, যে আমরা বলি না যে ও আমার খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড হচ্ছে ও। হ্যাঁ, এই বন্ধুত্ব সম্পর্কটা যদি আমরা অনেক বেশি পরিমাণে কাছের মানুষগুলোর সাথে করি, তাহলে কি হবে, কি সুবিধা বলতে পারবে কেউ? বড়রা হলে বলতে পারতো যে কোচিনে পড়তে যাবো না, আমি নোটটা পেয়ে যাবো। তোরা বলিস না, কোচিন যদি এখানে থেকে থাকে, আমাদের ওখানে হয় যে বন্ধুত্ব বাড়ানোর কি সুবিধা না, আমি কোচিনে পড়তে যাবো না, কোচিনে নোটটা পেয়ে যাবো। তোদের ক্ষেত্রে কি সুবিধা হবে বলতে পারবি? হ্যাঁ, যদি খুব ভালো বন্ধু হয়ে যায় না, ওই যে বললাম তোর একটা বন্ধু এসে দুটো বিস্কুট এনেছে, একটা তোকে দিচ্ছে, এরপরে দেখবি যদি খুব ভালো বন্ধু হয়ে যায় বলবে দেখ আজকে আমার মা আজকে একটা ভালো টিফিন দিয়েছে, তুই এটা পুরোটাই খা, আমি তো বাড়িতে গেলে খাবোই রে, ওটা আমার জন্য একটু রাখা আছে। এই সুবিধা ভালো বন্ধু থেকে হলে। তাহলে যদি আমরা ভালো বন্ধু করে নিতে পারি, ওই মারপিট হবে, ঝগড়া হবে, এইরকম বন্ধুত্ব নয় কিন্তু একদম ভালো বন্ধু। তখন কি হবে না, ওই পুরো টিফিনটাই কিন্তু আমি পেয়ে যাব। তার জন্য ঝগড়া করা চলবে না, তার জন্য মারপিট করা চলবে না, বরং সে যদি একটু মোচড় খেয়ে পড়ে যায় তখন বলতে হবে, কি করতে হবে, সঙ্গে সঙ্গে একেবারে টিচারদের কাছে গিয়ে, আমি তো কিছু করতে পারবো না, আমরা তো ছোট্ট, তাই না, তো আমরা এখন কিছু করতে পারবো না, সঙ্গে সঙ্গে টিচারদের কাছে ছুটে যেতে হবে, গিয়ে বলতে হবে স্যার আমার বা ম্যাডাম আমার বন্ধুটি পড়ে গিয়ে পাটা ছড়ে গেছে, আপনারা সঙ্গে সঙ্গে ওষুধ নিয়ে আসুন। এইটুকুনিটা আমরা করতে পারি। আমরা হয়তো নিজেরা করতে পারবো না, কিন্তু আমরা স্যারদের কাছে গিয়ে, ম্যাডামদের কাছে গিয়ে বলতে পারি যে ওই ছেলেটি পড়ে গিয়েছে, চোট পেয়েছে, ছড়ে গেছে, এক্ষুনি সঙ্গে সঙ্গে আপনারা ডেটল বা ওষুধ যদি কিছু থেকে থাকে ওষুধটা নিয়ে আসুন। কিন্তু মুখ ঘুরিয়ে আমরা চলে যাবো না, তুই পড়েছিস পড়ে যা না, এটা কিন্তু আমরা বলবো না, তাই তো? এরকম কথা বলবো না তো? তাহলে আমরা কি কি শিখছি, যে আমরা অস্বার্থপর হতে না গেলে এই এত কিছু বললাম, মনে থাকবে তোদের সব? মনে থাকবে? আমায় যদি আবার এখানে পরের বার আসতে, আমি কিন্তু জিজ্ঞেস করবো তোদেরকে যে তোদের কতখানি মনে রইল, ঠিক আছে, আর কতখানি তোরা এইগুলো করলি, স্কুলে গিয়ে করলি, কতখানি তোরা বন্ধুদের সঙ্গে এরকম আচরণ করলি, সেগুলো কিন্তু আমাকে সেইবার বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর কিছু বলছি না, শেষ করলাম। এবার ওনারা বলবেন, মহারাজ বলবেন, অধ্যাপক মহাশয় বলবেন, কিন্তু হ্যাঁ ওনারা শুধু বলবেন তাই না, আমি কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন করব কি বলছেন, তবেই কিন্তু মন দিয়ে শুনতে হবে, আর সঙ্গে সঙ্গে পুরস্কার, মনে থাকবে। নমস্কার। অসৎ হইতে মোরে,
সৎ পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও মরণের ভয় যাক অমর করো দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো করুণা আশিস ঢালো রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে ভরুক হৃদয় গরিব মূর্খ জনে দেবতা বলিয়া মেনো তাদের সেবায় পরম ধর্ম যেন বল দিন রাত মা আমায় মানুষ করো দুর্বলতা কাপুরুষতা নিঃশেষে দূর করো কিছুতে পেও না ভয় তোমার ভিতরে অসীম শক্তি তুমি আনন্দময় নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। হে স্বামীজি, আমাদের সকলের প্রণাম গ্রহণ করো। আমাদের সবাইকে ভালো রেখো, আমাদের সবাইকে মানুষ করো।